প্রিয় দর্শক, এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আপনারা জানেন নিউজ গ্যালারি আমরা শুরু করেছিলাম যদিও একটা ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান হিসেবে, কিন্তু করোনা প্রাদুর্ভাবের পর, করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর আমরা এই অনুষ্ঠানটি মূলত করোনা ভিত্তিকে করে ফেলেছি। করোনা প্রতিরোধ, তার প্রতিকারের বিভিন্ন ব্যবস্থা, তাই নিয়ে আমরা আলোচনা করি। মাঝে মধ্যে যদিও আবার ক্রীড়া বিষয়ে ফিরে আসি, কিন্তু তারপরও এখন পর্যন্ত করোনা প্রাদুর্ভাবের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আমরা আজও তেমনই করোনা নিয়ে আলোচনা করব এবং আলোচনায় যাবার আগে আজকের পরিস্থিতি যদি একটু দেখে নেই। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে 2174 জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,12,996 জনে এবং গত 24 ঘন্টায় মৃত্যু গতকালের তুলনায় একটু কমেছে 33 জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,481 জন এবং সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 2,980 জন এবং মোট সুস্থ সংখ্যাটাও 2,04,887 জন এবং পরীক্ষাও একটু বেড়েছে। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 12,454 জনের এবং সব মিলিয়ে মোট পরীক্ষা হয়েছে 15,50,203 জন। এই অবস্থায় আমরা কথা বলবো ডাক্তার CM শাহিন কবির। উনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, তার সঙ্গে একটু কথা বলবো। ডাক্তার CM শাহিন কবির, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই, আমরা গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেমন তেমন মোটামুটি 2,000-এর উপরেই থাকছে, কিন্তু মৃতের সংখ্যাটা একটু বেড়েছে। আজ যদি একটু কমেছে, কিন্তু গত কয়েকদিনেই এই ট্রেন্ডটা সবাইকে একটু চিন্তিত করে তুলেছে আবার। তাহলে কি করোনার কি সেকেন্ড ওয়েভ, যেটা সবাই আশঙ্কা করছিলেন, সেটাই কি শুরু হলো, নাকি না ফার্স্ট ওয়েভেরই শেষের দিকে একটা ধাক্কা আমরা পাচ্ছি? ধন্যবাদ কাজী তাপস। আমার কাছে মনে হয় আমাদের দেশে প্রায় 6 মাস অতিক্রম করে চলেছে করোনা ভাইরাসের, তাই না? সে মার্চ মাস থেকে এখন আমাদের সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। এখনো আমাদের করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসেনি বা নিম্নমুখী নয়। যেহেতু আমরা এখনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছি না, আমরা মাস্ক পরছি না, পরিধান করছি না, তো আমরা কিন্তু এখনো স্বাভাবিক পর্যায়ে যাওয়ার সুযোগ বা এখনো তৈরি হয়নি। এজন্য আমাদের মৃত্যু কমে আসেনি, আমাদের রোগী ভর্তি বেড়েছে, এখনো আমাদের কন্ডিশন ইমপ্রুভ করেনি বলে আমি মনে করছি। আচ্ছা, এই অবস্থায় তো আগামীকাল থেকে গণপরিবহনও মোটামুটি উন্মুক্তই হয়ে যাচ্ছে। সেরকম কোনো সাধারণ প্রিকশন ছাড়া কোনো রকম সেরকম যেরকম সিট খালি রাখার কথা ছিল সেরকম হয়তো কালকে থেকে থাকবে না, স্বাভাবিক ভাড়ায় ফিরে আসছে। এই অবস্থায় তো মনে হয় এই অবস্থাটা আরেকটু খারাপের দিকে যেতে পারে। আপনি কি আশঙ্কা করছেন? আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে না চলি, মাস্ক না পরিধান করি, সামাজিক দূরত্ব বজায় না রাখি, তাহলে তো আমাদের ভাইরাস থেকে মুক্তির উপায় আস্তে আস্তে বিলীন হয়ে পড়বে, তাই না? আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের রোগী কিভাবে কমাবো, আমরা কিভাবে ভালো থাকবো, সেই চিন্তা না করলে আমাদের ভবিষ্যতে রোগী বাড়তেই থাকবে। সেকেন্ড ওয়েভ তো শুরুই হয়নি, বরং আমাদের ফার্স্ট ওয়েভই এখন আমরা অতিক্রম করতে পারছি বলে মনে হয় না। আপনি যে বিষয়ে বিশেষায়িত, মানে হৃদরোগ বিশেষজ্ঞ আপনি, যেহেতু আপনাকে সেই বিষয়ে প্রশ্নে ফিরে আসি। আমরা দেখছি যে করোনায় যাদের হৃদরোগ আছে তাদের অবস্থা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাদের ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত, বা তারা কি কি জিনিস যদি মেনে চলে তাহলে এই ঝুঁকিটা একটু কমতে পারে? আসলে হৃদরোগ এবং করোনা ভাইরাস একটা কঠিন সাবজেক্ট বলে আমি মনে করি। যাদের হৃদরোগ রয়েছে তাদের যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তখন তাদের করোনা ভাইরাস রিলেটেড জটিলতা বা হার্টের জটিলতা অনেকাংশে বেড়ে যায়। তাদের পুনরায় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর বা অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে, যা নিয়ে তাদের ভর্তি হলে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে যেতে পারে। যেমন যুক্তরাষ্ট্রের CDC-র একটা গবেষণা অনুযায়ী যাদের হার্ট হৃদরোগ রয়েছে এবং তারা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তবে তাদের 6 গুণ বেশি প্রবণতা হয়েছে হাসপাতালে ভর্তির এবং 12 গুণ অতিরিক্ত ঝুঁকি রয়েছে মৃত্যুর। তাই যাদের হৃদরোগ রয়েছে এবং তারা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তবে তাদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস যে মানে যারা যাদের হার্টে অলরেডি স্টেন্টিং করা আছে, মানে রিং পরানো আছে, তারা এক্ষেত্রে আর কি ধরনের সতর্কতা নিতে পারেন?
যাদের হার্টে রিং পরানো রয়েছে বা যাদের বাইপাস সার্জারি করা হয়েছে তারা তো অতি ঝুঁকিপূর্ণ রোগী, তাই না? হুম। তাদেরকে অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। তাদের মাস্ক পরিধান করতে হবে যদি জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাসায় তাদের ব্যায়াম করে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে এবং তাদেরকে ক্রাউডেড প্লেস গুলো অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করে তুলতে হবে বলে আমি মনে করি। আহ, আরেকটা জিনিস নিয়ে সবাই একটু শঙ্কায় থাকেন যে ইদানিং অনেকেই কমপ্লেন করছেন যে করোনা সেরে যাবার পরও আবার তা রিল্যাপস করছে, আবার তা ফিরে আসছে এবং অনেকের বলছে যে ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো এরকম কমপ্লিকেশনের কথা আমরা শুনতে পাচ্ছি। আপনারা এই সম্পর্কে কিছু দেখেছেন কিনা, এরকম কোনো কেস আপনারা পেয়েছেন কিনা? এরকম কিছু পেশেন্ট আমাদের কাছে এসেছে, তারা যেমন তাদের যেটা হয় তাদের বয়স অনেক বেশি থাকে এবং তাদের হসপিটাল স্টেট অনেক প্রলং হয়। তারা ইমোবিলাইজ থাকে, তাদের আস্তে আস্তে পায়ে রক্ত জমাট বাঁধা শুরু হয় যেটা পরে আমাদের ফুসফুসে চলে আসে। এ ধরনের রোগীদেরকে ডিল করার জন্য আমরা প্রথম থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ত তরল করার ওষুধ ব্যবহার করে থাকি, আপনারা জানেন। সেটা যদি প্রপার টাইমে প্রপারলি শুরু করা না হয় তখন তাদের এই ধরনের কমপ্লিকেশন হওয়ার সুযোগ থেকে যায়। তারা হঠাৎ করে মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তারা অজ্ঞান হয়ে মারা যায়। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে রোগীদেরকে আগে থেকে নির্ণয় করে কিছু ব্লাড রক্ত পরীক্ষা করে আমরা তাদেরকে চিহ্নিত করে অ্যান্টিকোয়াগুলেন্ট চালু করলে তাদের এই কমপ্লিকেশন থেকে আমরা বাঁচাতে পারি বলে মনে করি। আবার যাদের হাইপার টেনশন আছে, সমস্যা আছে, তারা এক্ষেত্রে কি করতে পারে? তাদের ক্ষেত্রে আপনাদের কি কি পরামর্শ বা উপদেশ দিতে পারেন আপনারা? যাদের প্রেশার রয়েছে তারা তো অবশ্যই উচ্চ ঝুঁকিতে রয়েছেন। আপনি জানেন যে হৃদরোগের সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের রোগীদের ইমিউনো সাপ্রেশন থাকে, তো তারা সহজে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তো যাদের হাইপারটেনশন রয়েছেন তারা যেন কোনো অবস্থাতে তাদের ওষুধ বন্ধ বা পরিহার না করেন। তাদের প্রয়োজনীয় ওষুধপত্র যেমন বিটা ব্লকার, এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ তারা যেন বাসায় মজুত করে রাখেন এবং তারা যেন বাসায় বসে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, দুশ্চিন্তা পরিহার করেন, পরিমিত খাবার গ্রহণ করেন। লাইক তাদের প্রচুর শাকসবজি ফলমূল খাওয়া উচিত, টু অ্যাভয়েড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, প্রচুর পানি গ্রহণ করা উচিত। তাদের ট্রান্স ফ্যাট এবং সম্পৃক্ত চর্বি অ্যাভয়েড করা উচিত। তাদের প্রচুর পরিমাণে ডাল, তারপর ফ্যাটি ফিশ, অয়েলি জাতীয় অ্যাভয়েড করা উচিত। এবং তাদের মনে রাখতে হবে, সবসময় মন ভালো রাখতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, কোনো মত ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যে করোনা হয়েছিল, করোনা থেকে তারা মুক্ত হয়েছেন, মানে আবার করোনা নেগেটিভ তারা হয়েছেন, কিন্তু এর পরও দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে আবারও ফিরে আসছেন। যে কারণে আমরা দেখেছি যে বিএসএমএমইউতেও আবার পোস্ট করোনা ক্লিনিকের মতো সিস্টেম চালু করা হয়েছে, যাতে করোনা থেকে সেরে ওঠা রোগী আবার কোনো সমস্যা নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এ ধরনের ক্ষেত্রে আপনাদের ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বা এ ধরনের কি কি সমস্যা আপনারা দেখতে পেয়েছেন? প্রথমত, আমাদের এটা তো একটা কার্ডিয়াক হসপিটাল, আপনাকে জানতে হবে, কিন্তু গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন জোনে ভাগ করে রোগীগুলোকে ভর্তি করছি, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন। যার যে ক্যাটাগরি যে পজিটিভ আসবে সে আমাদের রেড জোনে ভর্তি হয়ে যাবে, আর সাসপেক্টেড কেস গুলো ইয়েলো জোনে ভর্তি হবে এবং যাদের কোভিড নেগেটিভ থাকবে তারা আমাদের গ্রিন জোনে থাকবে। এই ধরনের রোগীকে কোভিড পজিটিভ জোনে ভর্তি হওয়ার পরে তাদের প্রোটোকল অনুযায়ী বিভিন্ন রকম ম্যানেজমেন্ট, তাদের তাদের রক্ত পরীক্ষা, এক্স রে, বিভিন্ন মার্কার গুলো রেগুলার বেসিসে করা হয়। তাদের প্রগনোসিস অ্যাসেস করা হয় যে তারা ভালোর দিকে যাচ্ছেন না খারাপের দিকে যাচ্ছেন। আপনারা তো জানেন যে করোনা ভাইরাসের চিকিৎসা কোন উপযুক্ত মেডিসিন বা চিকিৎসাপত্র এখনো আবিষ্কার হয়নি। সবকিছুই সাপোর্টিভ ম্যানেজমেন্ট, লাইক অক্সিজেন থেরাপি, কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করে থাকে, এছাড়া ইউজ করা হয়। যতদিন পর্যন্ত টিকা না বের হবে ততদিন পর্যন্ত আমাদেরকে এইসব সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করে তুলতে হবে। এখন আসে কমপ্লিকেশন বা ফলো আপের কথা। পেশেন্টরা সাধারণত 12 থেকে 14 দিনের ভিতরে করোনা নেগেটিভ হয়ে বাসায় চলে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা আবার 15 দিন পরে আমাদের কাছে ফলো আপে আসছে। আমাদের এখানে একটা ইউনিট খোলা হয়েছে যে আমার পেশেন্ট গুলার বা টেলিমেডিসিনের মাধ্যমে সবসময় চালু রাখা হয়েছে এবং তারা ডাক্তারের সাথে যোগাযোগ রেখে তাদের পরবর্তী কমপ্লিকেশন বা যেসব প্রবলেম হচ্ছে আমাদেরকে জানালে আমরা তাদেরকে
চিকিৎসাপত্র বা ব্যবস্থা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু ইব্রাহিম কার্ডিয়াকে আছেন এবং একই সঙ্গে আমরা জানি এটা দেশের সর্ববৃহৎ ডায়াবেটিক হাসপাতাল এবং এখানে বাংলাদেশের প্রায় সব ডায়াবেটিক রোগীদের একটা এখানে এখানে তাদের অ্যাক্সেস থাকে, এখানে তারা আসে, তারা চিকিৎসা নেয় এবং যারা ডায়াবেটিক পেশেন্ট এবং একই সঙ্গে যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের ক্ষেত্রে আপনাদের উপদেশটা কি, তাদের জন্য আপনারা কি কি উপদেশ দিচ্ছেন বা দেন আর কি? আমার কাছে মনে হয় যারা ডায়াবেটিস রোগী এবং যাদের হৃদরোগ তারা তো একটা মহামারী খুব খারাপ অবস্থায় আছে, কারণ তারা যদি ডায়াবেটিস কন্ট্রোল না করে, তাদের ইমিউনিটি কম থাকে, তারা সহজেই যে কোনো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে হাসপাতালে প্রেজেন্ট করতে পারে। তার উপর যদি তাদের হৃদরোগ থাকে তাহলে তাদের হৃদরোগ জনিত বিভিন্ন কমপ্লিকেশন লাইক হার্ট ফেইলিওর, ফুসফুসে পানি আসা, পরবর্তী হার্ট অ্যাটাক, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হয়ে কমপ্লিকেশন নিয়ে তারা হাসপাতালে ভর্তি হতে পারেন। এই জাতীয় রোগীদের ক্ষেত্রে উপদেশ, তারা অবশ্যই বাসায় থাকবেন। যদি মনে করেন তাদের কোনো বুকে ব্যথা হয় বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায়, তারা অবশ্যই জরুরি বিভাগে যোগাযোগ করবেন। কিন্তু এখানে বলে রাখি, কিছু কিছু রোগী অনেক সময় এই সময় ডাক্তারের সাহায্য নিতে হাসপাতালে যেতে ভয় পায়, কারণ তারা মনে করে যে হাসপাতালে গেলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং তারা এই ক্ষেত্রে সিমটম নেগলেক্ট করে, যেটা আসলে করা উচিত না। আমার মনে হয় তারা এই ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন ফেস অবশ্যই ডাক্তারের সাথে টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা পরামর্শ কন্টিনিউ করা উচিত। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের পরিমিত ব্যায়াম বা হাঁটাহাঁটি এগুলো করা খুব জরুরি, কিন্তু এই ক্ষেত্রে মানে এই ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশনে পার্কগুলো আমরা জানি বন্ধ, রাস্তাঘাটেও সেরকম পরিবেশ নেই, তো তাদের জন্য আপনারা কি কি পরামর্শ দেবেন? তারা কিভাবে শারীরিকভাবে সক্ষম থাকতে পারে বা সুস্থ থাকতে পারে? কি ধরনের ব্যায়াম তাদের জন্য তাদের করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় আমরা তো যেটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সব রোগীরা বাসায় বসে আছে, তো তারা কিন্তু যেন বেশি না খাওয়া দাওয়া করে ওবেসিটি যেন ডেভেলপ না করে, প্রথম কথা এটা। তারা যেন রেগুলার একটা হেলদি অ্যাক্টিভিটি বা হেলদি অভ্যাস গড়ে তোলে, যারা যেন ওয়েট গেইন না করে, তাই না? তাদের হাঁটাচলার ক্ষেত্রে আমাদের অভ্যাস, তারা বাসায় হালকা ব্যায়াম করবে, জগিং, সাইক্লিং, সিঁড়িতে ওঠানামা করতে পারে, কিন্তু ছাদে হাঁটাচলা করতে পারে, বা বাইরে রাতের বেলায় যখন লোকজন কম থাকে, ক্রাউডেড পরিবেশ যখন না থাকে, তখন তারা লম্বা হাঁটাচলা করে তাদের ব্যায়ামের অভ্যাস রেখে ডায়াবেটিস কন্ট্রোলে সুযোগ গড়ে দিতে পারে। ডক্টর সি এম শাহিন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যোগ দিয়ে অনেক মূল্যবান কিছু পরামর্শ দিলেন, বিশেষ করে যারা ডায়াবেটিক এবং হৃদরোগী তারা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করলে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো থাকতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দিলেন। এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর সি এম শাহিন কবিরের সঙ্গে। তিনি আমাদের জানাচ্ছিলেন করোনা প্যান্ডেমিকের এই অবস্থায় হৃদরোগী এবং বিশেষ করে যারা ডায়াবেটিকও আছে যাদের, তারা কী কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন সে ব্যাপারে আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। প্রিয় দর্শক, এবং এরই সঙ্গে আমরা নিউজ গ্যালারিতে একটা বিরতির সময় চলে এসেছে। আমরা ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপকের সঙ্গে। এ পর্যায়ে আমরা কথা বলবো রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান শেখ। তার সঙ্গে আমরা কথা বলার প্রধান যে কারণটা, যেমন আজ আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক উনি বলেছেন যে রাশিয়ার যে ভ্যাকসিনটা আছে, যেটার অনুমোদন তারা অলরেডি দিয়েছে, সেটা বাংলাদেশে উৎপাদন করা যায় কিনা সেরকম একটা প্রস্তাব দিয়েছেন। উনি আসলে কি বলেছেন, আমরা তার কথাটুকু একটু শুনে আসি। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা রাশিয়াতে চিঠি পাঠিয়ে দিচ্ছি ভ্যাকসিনের বিষয়ে। রাশিয়ান অ্যাম্বাসেডারের কথা বলেছে, চিঠি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্ট্রির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে রাশিয়া G2G করতে চায়। তারা বলেছে বাংলাদেশে যদি ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি থাকে তাহলে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির
সক্ষমতা রয়েছে ভ্যাকসিন তৈরি করার জন্য। এটা আসলে আমার কাছে মনে হয় এ পর্যন্ত যে কয়টা খবর আমরা পেয়েছি, যেমন চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে বা ভারতের সিরাম ইনস্টিটিউট যেটা ওই অক্সফোর্ডের ভ্যাকসিনের কাজ তারা পেয়েছে সেটা ট্রায়াল বাংলাদেশে করবে বলছে, সেই তুলনায় এই প্রস্তাবটা একদিক দিয়ে অনেকটা ভালো। কারণ অন্য ভ্যাকসিনের ট্রায়াল করার চাইতে আমরা যদি নিজেরাই রাশিয়ার প্রযুক্তিটার জেনে যদি আমরা ভ্যাকসিনটা আমাদের এখানে তৈরি করতে পারি, সেটা একদিক দিয়ে খুব ভালো একটা ব্যাপার হবে। আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন আমরা সেটা একটু দেখে নিই। রাশিয়াতে একটি চিঠি আমরা পাঠিয়ে দিচ্ছি রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে। রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা বলেছে যে তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির ফ্যাসিলিটি আছে ভ্যাকসিন তৈরি করার। আমরা দেখছিলাম স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালেক, উনি বলছিলেন যে বাংলাদেশের কয়েকটি কোম্পানির ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা আছে। যাই হোক, আমরা পুরো ব্যাপারটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মস্কোতে আছেন প্রবাসী বাংলাদেশি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান শেখ। তার সঙ্গে ডাক্তার হাবিবুর রহমান শেখ, আপনি দেখছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলছিলেন, এবং আমি জানি যে আপনি রাশিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন। আপনি কি অবস্থা দেখছেন? রাশিয়ার এই ভ্যাকসিনটা তো অলরেডি কাজ করছে এবং কাজ চলছে, যদিও পশ্চিমা বিশ্ব এ নিয়ে একটু নেতিবাচক কথা তারা বলছিল। তারপরও আপনি একজন চিকিৎসক হিসেবে কি দেখছেন? রাশিয়ার এখন অবস্থাটা কি? আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘোষণা দেওয়ার পরে যে তারা প্রথম এই ভ্যাকসিনটিকে নিবন্ধন দেওয়া হলো এবং তার মেয়ের উপরে এটাকে প্রথম ডোজ প্রয়োগ করা হলো এবং সুন্দর রেজাল্ট আসার জন্য যখন এটা মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়াই গেল, তখন পশ্চিমা দেশগুলো অনেক প্রশ্ন তুলতেছে কিভাবে, কেন এত অল্প সময়ের মধ্যে কিভাবে এটা সম্ভব। আপনারা জানেন যে রাশিয়ান নিয়ম অনুসারে এখানে আইন আছে যে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ পার হওয়ার পরেই একটা ঘোষণা দিতে হয়। কিন্তু এটাও লেখা আছে যে যদি কোনো মহামারী থাকে তখন এটাকে তৃতীয় স্টেজে যাওয়ার আগেও এই ঘোষণা দেওয়া যেতে পারে, এবং ঘোষণা দেওয়া হয় এই কারণেই যাতে এটা দ্রুত আরো সুন্দরভাবে করতে পারে। আপনারা আরো জানবেন যে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গামালেয়া ইনস্টিটিউটকে আরো 40,000 স্বেচ্ছাসেবককে এই ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। আপনারা জানেন যে আমরা এখানে যারা ডাক্তার আছি আমাদের জন্য এবং প্রথমে যারা শিক্ষক আছে তাদেরকে অলরেডি লিস্ট করা হয়েছে এবং তাদেরকে এই ভ্যাকসিন 3 তারিখের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউটে দেওয়া হবে এবং 4-5 তারিখের ভিতরে এটা শুরু করবে বলে জানানো হয়েছে। আরো আজকের যে ব্যাপারটা সত্যি এটা আমাদের জন্য একটা সুন্দর সংবাদ, যা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটা সুফল বয়ে নিয়ে আসবে। রাশিয়ার আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিনটি উৎপাদনের যে প্রস্তাবটি বাংলাদেশ সরকার দিয়েছে তাতে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমরা এতে রাজি আছি, আমরা ফরেন মিনিস্টারের মাধ্যমে একটি চিঠি রাশিয়ান হেলথ মিনিস্টারকে পাঠাবো। এটা সত্যিই একটা সুন্দর প্রস্তাব। বলেছেন যে আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানি আছে যা তাদের ফ্যাসিলিটিও আছে এই ভ্যাকসিন তৈরি করার। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমিও আমাদের অ্যাম্বাসেডারের সাথে আমাদের এখানে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ, আমি অলরেডি সরকারের সাথে কথা বলেছি, বাংলাদেশ সরকারের সাথে কথা হয়েছে এবং একটা ভালো সুফল আসবে। আরেকটা কথা না বললে নয়, আমি আমাদের এক ডাক্তার প্রফেসরের মাধ্যমে প্রভিসির মাধ্যমে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী তিনি আমাকে আশ্বস্ত করেছিল যে 2-1 দিনের ভিতরে একটা ভালো সংবাদ পাবেন। আমি সত্যি আনন্দিত যে আমাদের এই প্রচেষ্টাকে আপনারা, বাংলাদেশ সরকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর একটা প্রস্তাব গৃহীত হয়েছে, এর জন্য আমি অনেক অনেক আনন্দিত। আমি আমাদের ফরেন মিনিস্টারের সাথে একমত হয়ে বলবো যে দেশে ভ্যাকসিনটা সফলভাবে তৈরি করবে বা আবিষ্কার করবে
সেখান থেকেই আমরা আমাদের জনগণের জন্য সেই ভ্যাকসিনটি আনার চেষ্টা করব। আমি লাস্টে এই কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এমন একটা সুন্দর প্রস্তাব গ্রহণ করার জন্য, যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। জনাব হাবিবুর রহমান শেখ, যে কথাটা মানে সবাই বিশ্ব মিডিয়া বলছে যে রাশিয়ার এই ভ্যাকসিনটা পুরোপুরি সবকটা ধাপ যেহেতু অতিক্রম করেনি, সেক্ষেত্রে তা নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করছে। আপনি তো রাশিয়ায় নিজেও চিকিৎসক হিসেবে কর্মরত আছেন, আপনাদের ওইখানে কি দেখা যাচ্ছে যে রাশিয়াতে অনুমোদন দেওয়ার পর প্রায় মোটামুটি 20 দিনের মতো পার হয়ে গেল, সেখানে কি কোনো রকম মানে অন্য ধরনের কোনো খবর আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ, আপনাকে একটা ভালো প্রশ্ন করছেন, যেটা পশ্চিমা মিডিয়া বা বিভিন্ন দেশের লোকগুলো এই কথাই বলছে। আসলে এটা কোনো ঘটনাই না। এখানে আমাদের জন্য, আমি একজন ডাক্তার, আমাদের সবাইকে অলরেডি লিস্ট করা হচ্ছে, লিস্ট করে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকেও কিন্তু লিস্ট করা হয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকে হয়তো প্রশ্ন করছে যে তৃতীয় ধাপ শেষ হয় নাই, তৃতীয় ফেজ শেষ হয় নাই, কিভাবে এটা সম্ভব? রাশিয়ান সরকার বলেছে তৃতীয় ধাপের যে আমাদের এটা আরো 40,000 লোককে দেওয়া হবে, এটাই তৃতীয় ধাপে। সেখানে দেখা হবে যে কোন ধরনের অ্যান্টিবডি ঠিক মতো তৈরি হচ্ছে কিনা, অ্যান্টিবডি কতদিন কাজ করবে, এবং এদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে আরো 6 মাস। এবং এই 6 মাসে বসেই এদের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে, এবং আপনারা জানেন ইতিমধ্যে আরো 5টা দেশ, বাংলাদেশ এখন একটা দেশ, 6টা দেশ অলরেডি একসাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করার আগ্রহ জানিয়েছে, এবং অনেকে অলরেডি মানে সই করেছে। তাদের ওখানে যে ক্লিনিক্যাল ট্রায়াল হবে তার থেকে আমরা একটা রেজাল্ট পাবো, এবং এখানে এই 6 মাস ধরে যেটা দেখা হবে, তারপরে সবকিছু ঠিক ইনশাল্লাহ হবে। এরপরে সাধারণ মানুষের জন্য রাশিয়ান সরকার আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে সবার জন্য এটাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মানে এই ব্যাপারে সবচেয়ে বড় যে প্রশ্নটা তুলেছে, মানে সেটা হচ্ছে যে এর গবেষণাটা কি বা এর প্রসেসটা কি, সে সম্পর্কে কোনো রকম রিসার্চ পেপার কোনো আন্তর্জাতিক স্বীকৃত কোনো জার্নালে প্রকাশ করা হয়নি। এরকম একটা প্রশ্ন আছে। কিন্তু এখনও যদি এটা ট্রায়ালের পর্যায়ে থাকে, এখনও যদি থার্ড ট্রায়ালও, আপনি যেটা বলছিলেন যে আরও 40,000 শনাক্ত লোকের মধ্যে এটাকে টেস্ট করা হবে, তাহলে এরপরও কি পরীক্ষার তাহলে কি কোনো অংশটা কি বাকি রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে। আসলে থার্ড নাম্বার ফেজ যেটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের মানে এই একটা নিয়ম আছে, সেখানে হাজার হাজার লোককে দিতে হবে। হ্যাঁ, সেখানে 1000 2000 লোককে দিলে কিন্তু রেজাল্ট পাওয়া গেছে যে এটা সম্পূর্ণ নিরাপদ, এখানে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু আমাদের তো জানতে হবে যে এই যে 2 বছরে তারা বলেছে যে এই ভ্যাকসিনটাকে আমরা 2টা স্টেজে দিব। প্রথমটা দেওয়ার পরে 3 সপ্তাহ পরে আরেকটা ডোজ দেওয়া হবে, এবং এটার মেয়াদ বা এটার কার্যকরী ক্ষমতা হয়তো 2 বছর থাকবে। কিন্তু আপনারা জেনে থাকবেন যে এত স্বল্প সময়ের মধ্যে এইটাকে সম্পূর্ণভাবে যদি রেজাল্ট পেতে হয়, তাহলে আমাদেরকে মানে আমাদের এই বৈজ্ঞানিকদেরকে এবার রাশিয়ান সরকারকে আরো অনেক অনেক টেস্ট করতে হবে। এটা শুধু রাশিয়া না, এটা পৃথিবীর অন্য দেশে আরো যে 20টা দেশ এদের সাথে একমত হয়েছে, তাদের দেশেও এটা করা হবে। তারপরে এটা রেজাল্ট আসবে, সেটা হবে সম্পূর্ণভাবে। আপনারা জানেন যে একটা ভ্যাকসিন তৈরি করতে সেই ক্লিনিক্যাল ট্রায়াল গুলো সম্পূর্ণ যদি আমরা মেনে চলি, আমাদের সময় লাগে প্রায় 2 বছর, এবং এটা কমপক্ষে কোনো কিছু প্রায় 10 বছরও বেশি লাগতে পারে। কিন্তু এখানে যেটাকে সব দেশের মানুষ চাচ্ছে যে এটাকে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে করার জন্য সবাই চাচ্ছে কিভাবে তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনটা পাবো। বা রাশিয়ান সরকার এটাকে সেই জন্যই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং তৃতীয় ধাপের যে বাকি অংশটা আছে সেটাও এই 6 মাসের মধ্যে আল্লাহর রহমতে সবকিছুর একটা সুন্দর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, এবং সারা বিশ্ব পেয়ে যাবে। এবং বাংলাদেশও এটার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। এটা বাংলাদেশ সরকার বা আমাদের সাধারণ মানুষও, বাংলাদেশের মানুষ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর হাবিবুর রহমান শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুদূর
মস্কো থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার যে ভ্যাকসিনটা তার সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশ যেটা পাওয়ার জন্য চেষ্টা করছে এবং তাতে আপনাদেরও কিছু অবদান আছে, সে কারণে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো ভারতের কলকাতায় কনসালটেন্ট রেডিওলজি ডাক্তার শঙ্কর দাশগুপ্তের সঙ্গে। ডাক্তার শঙ্কর দাশগুপ্ত, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, বলুন। জি, আমরা গত কয়েকদিনে যেটা লক্ষ্য করছি যে ভারতে করোনা সংক্রমণ বিশ্ব রেকর্ড করছে। মানে গতকালও ছিল ৭৯,০০০ আক্রান্ত হয়েছে এবং এর আগের দিন ছিল ৭৮,০০০, যদিও আজ একটু কম, আজ ৬৯,০০০-এর মতো আক্রান্ত। তবে এই অবস্থাটা মোটামুটি প্রথম দিকে কিন্তু আমাদের পুরো সাবকন্টিনেন্টেই এই অবস্থাটা এতটা জটিল ছিল না। ধীরে ধীরে উপমহাদেশ মনে হচ্ছে হটস্পট হয়ে যাচ্ছে। আপনার কি ধারণা কেন এটা হচ্ছে? আমার এই ধারণা প্রথমে বলতে হয় যে প্রিভেন্টিভ আসপেক্ট অফ দ্য অসুখটা কোভিড নিয়ে আমাদের একটু সচেতনতার অভাব, সেটাকে আমাদের আরেকটু বেশি জোর দিতে হবে। আর এরই ভেতর বিশেষ করে ডিটেলস কথা বলতে হলে দেখা যায় যে ডিস্টেন্সিং, মাস্কের ব্যবহার, সঙ্গে আর হাত ধোয়া, ডোমেস্টিক হাইজিন ইত্যাদি, এগুলোকে খুব বড় করে দেখতে হবে। সেটা আমার মনে হয় যে আমাদের সমাজে লোকে খুব অভ্যেসটা ভালো করে দাঁড়ায়নি এখনো। আর তো এটাকে কত বিভিন্ন ভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এই বার্তাগুলো, সেটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টরে দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস যেটা যে উপমহাদেশে, মানে উপমহাদেশে সেটা ভারত বাংলাদেশ সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, বলুন। মানে ভারত বাংলাদেশ আমরা দু জায়গায় দেখতে, মানে সব জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লকডাউনটা সেভাবে কার্যকর করাই যায়নি। আমাদের এখানে কেউ সেভাবে লকডাউনটা মেনে চলেনি, সোশ্যাল ডিস্টেন্সিংটাও সেভাবে মানা সম্ভব হয়নি। একদম ঠিক, সেটার অভিজ্ঞতা মানুষের ছিল না। লকডাউনকে অনেকে এটাকে একটা ভ্যাকেশন বলে মনে করে এবং এখনো সিরিয়াসনেসটা বুঝতে পারেনি। আর এছাড়া আরেকটা জিনিস আছে, একটা সম্প্রদায় আমাদের বিশেষ করে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা, তাদের বাড়ির স্পেস কতটুকু, সেখানে হয়তো একটা ছোট্ট 10x8 রুমের ভেতরে তাদেরকে শেয়ার করতে হয় অনেকগুলো ফ্যামিলি মেম্বারের জন্য সঙ্গে। তো সেইগুলো একটা বিরাট দিক আছে, সেগুলোকে আমরা রাতারাতি উড়িয়ে দিতে পারি না। আর একই সাথে ধরুন একটু কনজেস্টেড লিভিং, আনহাইজেনিক পরিবেশ, হ্যাঁ, এগুলোর দিকে একটা বড় দিক। সেটা তো আমরা হয়তো রাতারাতি কিছু পাল্টাতে পারবো না, কিন্তু কাছে রিচ করতে পারাটা বিরাট বড় দায়িত্ব হবে মিডিয়া এবং ডাক্তারদের বা হেলথ কর্মী। ডক্টর শঙ্কর দাশগুপ্ত, সরকারের দেখা কথা। হ্যাঁ, বলুন। মানে আরেকটা যেটা আমাদের সবাই একটু ধাঁধার মধ্যে আছে, মানে আমাদের সাবকন্টিনেন্টের অবস্থাটা কি? আমরা কি করোনার পিকটা দেখে ফেলছি নাকি আমরা পিকে এখনো আছি? পিক তো দেখুন অনেক আমেরিকা বা ব্রাজিল, সাউথ আমেরিকান কান্ট্রি অত পিক হয়ে গেছে, সেখানটায় ওটা অত বড় নয়। আমার মনে হয় এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ এই তো একটা নতুন ভাইরাস, এটাকে নিয়ে আমরা আগে চিন্তা ভাবনা করিনি। আমাদের আগে সব অভিজ্ঞতা আছে সেটা সার্স বা মার্স এগুলো নিয়ে আছি, কিন্তু এর সংক্রমণের অনেক ডিটেলস, অনেক সংক্রমণ কিভাবে হয় ন্যাচারাল এগুলো এখন আমাদের ভালো করে জানা নেই। তো স্টিল এগুলো আমাদের অবজারভার রিসার্চের বিষয়ে দাঁড়িয়েছে। তবে সেখানটাতে ওই ভ্যাকসিনটা বের করলে হয়তো আমাদের একটু সুবিধা হবে, যেটা রাশিয়ান ভ্যাকসিনের কথা বলছেন বা অন্যান্য দেশে অনেক করেছে। আমাদের দেশেও পুনে ইন্ডিয়া ভাইরোলজি সেন্টার যেটা পুনেতে আছে, সেখানেও খুব সিরিয়াস কাজকর্ম চলছে, খুব অগ্রগতিতে। তো আশা করছি 6 মাস 10 মাসের মধ্যে কিছু একটা ব্রেক থ্রু দেখতে পাবো। ডক্টর শঙ্কর দাশগুপ্ত, আপনি তো ইতিমধ্যে যদি আপনি তো এর আগে যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসও কাজ করে আসছেন দীর্ঘদিন। আপনার অভিজ্ঞতা কি বলে? মানে যুক্তরাজ্যে তো খুবই সংক্রমণ যখন পিকে ছিল তখন ডেথ রেটও খুব হাই ছিল, সে তুলনায় আমাদের সাবকন্টিনেন্টে তো মানে ডেথ রেটটা একটু কম নাকি?
হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কথা হলো আমাদের এখানে কখন কি হয়, ইটস নট আন্ডার আওয়ার কন্ট্রোল। ওদের ওখানে আমরা অনেক সময় মনে করি যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওদের ভিতরে শিক্ষার হার অনেক বেশি, কিন্তু দেখা যায় ওরা কিছু কিছু ক্ষেত্রে ইগনোরিং অ্যাটিটিউডে থাকে, এগুলোকে খুব একটা আমল দেওয়া যায় না। আমরা সংবাদপত্রে অনেক ম্যাগাজিনে দেখছি বা ফোনে বা এইসব মিডিয়াতে দেখি, যখন একটা ছোট্ট ছুটি বা কোনো রকমের লকডাউন ইত্যাদি হয়, ওরা গিয়ে এসে সমুদ্র তটে নানা রকম প্রমোদ দিয়েতে ব্যস্ত থাকে। সেখানে দেখা যায় সোশ্যাল ডিস্টেন্সিং যে নর্মসটা রয়েছে বা ডিসিপ্লিন, সেটা ইয়ে করা হচ্ছে, ভাগা করা হচ্ছে। তো এগুলো অনেক দিকই আছে যে আমরা ধরে নিই যে সবকিছু ওরা অ্যাজ এ গুড সিটিজেন সবসময় ওরা বিহেভ করে বলে আমার মনে হয়। সেদিক থেকে আমাদেরও সচেতনতা যে খুব পিছিয়ে আছে সেটা বলবো না, বাট একটা সেকশন পিপল যারা একটু পিছিয়ে পড়ে আছেন অর্থনৈতিক দিক থেকে, তো তাদের একটু ইনফর্ম করতে হবে। তাদেরকে তো কিছু করার উপায় থাকে না। অনেক সময় আমাদের ভারতবর্ষে যেটা একটা ঘটনা হয়েছিল, সেটা হলো এবার এরা কাজ করছিল, ওরা যখন দেশে ফিরে এসে তখন একটা আপসার হচ্ছিল। তো এই জিনিসটা সেই জন্য ওই লেভেলটাকে দেখতে হবে। এট দ্য সেম টাইম দেয়ার ইজ এ ব্যালেন্স, না আমাদের একটা ব্যালেন্সের ব্যাপার। অর্থনৈতিক দিক থেকে আমাদের যে জিডিপি টিডিপি এগুলোকে নিয়ে তো, এগুলো তো ইনকাম, দেশের ন্যাশনাল ইনকাম, এগুলো তো কমে আসছে। সেদিক থেকে এটা ব্যালেন্স করা খুব মুশকিল ব্যাপার। বাট আমার খুব বিশ্বাস যে আমরা খুব শিগগিরই এটাকে একটা কন্ট্রোলের জায়গায় আনতে পারবো। ইটস নট এ ভেরি ইজি টাস্ক, খুবই ডিফিকাল্ট কাজ। মানে ডক্টর শঙ্কর দাশগুপ্ত, আপনি যে বিষয়টা বিশেষজ্ঞ, মানে আপনি রেডিওলজিস্ট, এবং আপনি বিশেষ করে এই করোনার সময়ে যে চেস্ট এক্সরে বা এই ধরনের ক্ষেত্রে আপনারা কি ধরনের দেখতে পাচ্ছেন, মানে করোনা রোগীদের রেডিওলজিতে আপনারা কি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছেন? আসলে মানে আমাদের অ্যাকচুয়ালি তো নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, আমাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়। যেটা আমরা সাধারণত দেখতে পাই সেখানটাতে চেস্ট এক্সরে এটা খুবই সাধারণ টেস্ট, বেশি খরচ নয়, 100 টাকা 200 টাকার মধ্যে হয়ে যায়। তাতে যাদের অলরেডি হয়েছে, দোজ হু আর সাফারার, যেহেতু আমরা দেখি যে কোভিড এর ডিজিজটা একটা নেজোফেরিংস, ফেরিংস, ব্রঙ্কাস এবং লাংয়ের টিস্যুতে সংক্রমক হয়, ওখানে গিয়ে প্যাথোলজিক্যাল চেঞ্জেস হতে থাকে। পার্টিকুলারলি যেটা আমরা দেখি যে সেখানে ফুসফুস মধ্যে কিছু এলভিওলাই আছে, ছোট ছোট স্যাক আছে, সেখানে কাজগুলো শুরু হয় এবং সেখানটাতে তারা একটা অ্যালভিওলাইয়ের গায়ে নানান রকমের প্রতিক্রিয়া করার ফলে তাদের একটা স্লাশ সৃষ্টি হয়, হ্যাঁ, তার ভেতরে একটা পাস ফর্মেশন হয়, জল জমে। তাতে করে হয় কি, অ্যালভিওলাই গুলো নর্মালি ভর্তি থাকে হাওয়ায়, এয়ার ডিপেন্ডেন্ট থাকে। হাওয়া দেখতে এক্স রেতে দেখায়, সেখানে এই অপাসিটি বা ফ্লুইড জমলে আমরা বলি ওটাকে লাং ইডিমা হওয়া বা নিউমোনিয়া হওয়া। নিউমোনিয়াটা খুব সহজেই অতি অল্প খরচে এক্স এর মধ্যে দেখানো যেতে পারে। প্যাচি নিউমোনাইটিস আমরা বলি, বা কনসলিডেশন বা বেজাল নিউমোনিয়া, এই ধরনের কতগুলো প্যাটার্ন হয়, সেগুলো ছবিতে দেখাতে পারলে হয়তো ভালো। কিন্তু যাই হোক, এটা একটা বিরাট বড় জিনিস। ডেফিনিটিভ এটা কোনো কোভিড এর ইয়ে হয় না, অন্যান্য বিষয়ে এরকম হতে পারে, কিন্তু সঙ্গে যদি আনুষঙ্গিক সিমটম গুলো থাকে, যেমন ধরুন গলা খুশখুশ বা কাশি বা নিঃশ্বাসের কষ্ট, তাহলে এর সাথে কোরিলেট করা যেতে পারে এই সাইনের সাথে ওটা। আর রেডিওলজিতে নেক্সট মোডালিটি যেটা হলো, যেটা একটু আপেক্ষিকভাবে একটু এক্সপেন্সিভ হয়, এটা সিটি স্ক্যান করা টেস্টে, আর সেটা খুবই ডেফিনিটিভ হয়। আর কোভিড এর ভীষণ ক্যারেক্টারিস্টিক একটা অ্যাপিয়ারেন্স, ওখানে একটা প্যাটার্ন তৈরি হয়, এমন একটা হয়, ওটাতে বলা যায়, অনেক ক্ষেত্রে বলেই দেওয়া যায়, পার্টিকুলারলি প্যান্ডেমিক সিজনে, যে
কোভিড ইনফিল্ট্রেশন হচ্ছে বা কোভিড রিলেটেড নিউমোনাইটিস হচ্ছে। এছাড়া আরেকটা আছে, যেমন এখন এক আল্ট্রাসাউন্ড ব্যবহার খুব নতুন করে এসছে, তাতে লাঙে ইডিমার জন্য বা প্লুরাতে ইডিমার জন্য যে দিল্লিটা থাকে লাঙে, তাতেও একটু রকমের থিকেনিং হয়, সেই থিকেনিংটাও দেখা যায়। আর সঙ্গে সঙ্গে এই এলভিয়াতে জল আছে এবং এটার একটা পাওয়া যায়, কিছু ভালো ডায়াগনস্টিক ফিচার্স আছে। তো এইগুলোকে একটু ডাক্তারদের আমরা যদি একটু বলুন। মানে আজ তো মোটামুটি ভারতের জন্য একটা দুঃখের দিন, বাংলাদেশও তার সাথে সাথে সমব্যথী। যেমন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি মারা গেছেন, তিনিও করোনায় আক্রান্ত ছিলেন, যদিও তার মস্তিষ্কে একটা অপারেশনের পরে তার অবস্থাটা আরো খারাপ হয়ে যায়। এবং বাংলাদেশও ভারতের সঙ্গে সমব্যথী হয়ে আগামী বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তার ব্যাপারটাও যদি আমরা একটু তাকে শ্রদ্ধা জানিয়ে যদি বলি যে তার কমপ্লিকেশনটা আপনাদের দৃষ্টিতে কি হয়েছিল? আমি দুঃখিত যে আমি খুব ডিটেলস জানি না, এতটুকু জানি প্রণব বাবু ওখানে ভর্তি হয়েছিলেন, কিন্তু কখনোই এটা ওদের পরিবারের থেকে বা আমি খবরের কাগজে কোনো খবরে মিডিয়াতে পাইনি যে কোভিড রিলেটেড। হতে পারে, নাও হতে পারে। না, উনি শেষ যে টুইটটা করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে, তারপরেই অবশ্য তার ওই মস্তিষ্কে অপারেশন। সেটা আমার জানা ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক ডক্টর শঙ্কর দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওই একই জিনিস যেটা হ্যাঁ প্রণব বাবুর ক্ষেত্রে উনি হি ওয়াজ প্রবাবলি 80 প্লাস, 84। তো সেই জন্য বয়স্ক লোকের দ্যাট ওটা আবার আমাদেরকে আর একটু সচেতন করে, যাদের বয়স 63 এর উপরে 60 প্লাস, তাদেরকে একটু সামনে রাখতে হবে, তাদের কিছু হলে তৎপরতা নিতে হবে আমাদের। এটা একটা বিরাট বড় মেসেজ থ্রু প্রণব বাবু, যদি হয়ে থাকে ওনারটা, এটা আমি একটু জানা নেই। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ ডক্টর শঙ্কর দাশগুপ্ত, আপনি আমাদের সঙ্গে এই মাঝরাতে যুক্ত হয়ে কথা বললেন এবং করোনার বিভিন্ন দিক নিয়ে কথা বললেন, বিশেষ করে রেডিওলজি বিভিন্ন দিক নিয়ে আমরা কতটা জানতাম না সে ব্যাপারে আপনার আমাদের অনেক কিছু জানালেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কলকাতার কনসালটেন্ট রেডিওলজিস্ট ডক্টর শঙ্কর দাশগুপ্তের সঙ্গে। তিনি আমাদের বলছিলেন যে ভারতের করোনা পরিস্থিতি এবং করোনায় যে লাঙের যেসব আক্রান্ত করে যেসব ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিছু জানাচ্ছিলেন। প্রিয় দর্শক, নিউজ গ্যালারি ছিল আজ এই পর্যন্ত।